শুনতে শুনতে অন্বেষার বুকটাও ভারী হয়ে এলো, হতবাক হয়ে আবিষ্কার করল ভারিক কি চালে অভ্যস্ত আজন্ম কঠিন লোকটার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে চাপা যন্ত্রণার আর্তনাদ, অশ্রু যেন বড্ড বেপরোয়া আজ, আবিদের কথাই যেন শুনছে না। অন্বেষার মনে হচ্ছিল আবিদের কিছুক্ষণ চিৎকার করে কাঁদা উচিত, নয়তো বুকে আসন গেড়ে বসা কষ্টের জগদ্দল পাথরটা কিছুতেই নড়বে না। পুরুষের কাঁদতে নেই, আবেগের প্রকাশ করতে নেই, এসব বুলি অন্বেষার কাছে ভীষণ অর্থহীন আর অন্তঃসার শূন্য মনে হয়। ওরা তো মানুষই, নাকি কষ্টেরাও নারীতে পুরুষে ভেদাভেদ করতে জানে? কষ্ট সবারই হয়, মাঝে মাঝে এতটাই সীমানা অতিক্রম করে যায় যে তা পুরো হৃদয় দখল করে শিকড় গেড়ে বসে যায়। তখন সে ব্যথা উগরে ফেলতে হয় শিকড় সমেত। এর জন্য খুলে দিতে হয় হৃদয়ের সমস্ত আগল। তাতেই না দুঃখ, ব্যথারা হৃদয়ের ফাঁক গলে কান্না হয়ে বেরিয়ে যাবার অবকাশ পায়। নয়তো তা বুক চেপে ধরে শ্বাসরোধ করে মারে, সে হোক পুরুষ কিংবা নারী। তাই সেই পাথরচাপা কষ্টগুলো কান্নায় ঝেড়ে ফেলতে হয়। কান্না সবসময় দুর্বলতার প্রকাশ হয় না, এটা গা ঝাড়া দিয়ে নতুন করে উঠে দাঁড়াতে প্রতিষেধক হিসেবেও কাজ করে। আবিদকে দূর থেকে দেখে অন্বেষার মনে হয়েছিল ভীষণ নাক উঁচু, আত্মম্ভ্রী এক লোক। কিন্তু কাছে আসতেই ওর এই ধারণা ভেঙে যায়, আজকের পর তো কর্পূরের মতো উবে গেল। কি আশ্চর্য! দূরত্ব ছোট হতেই মানুষটা একেবারে অন্য মানুষ হয়ে গেল, নাকি ওর দেখার চোখ বদলে গেল? আবিদ বহুদিন পরে মনের রুদ্ধদ্বার খুলে দিয়েছিল, বুঁদ হয়ে গিয়েছিল সেই বিবর্ণ অতীতে। সামনে স্বল্পপরিচিত একজন বসে আছে এটাই ভুলে বসেছিল। আচমকা তা খেয়াল হতেই নিজেকে আবারও খোলসে মুড়িয়ে ফেলল। কিছুটা অপ্রস্তুত বোধ করল যেন। নিজের আবেগ অনুভূতি আড়ালে রাখতেই অভ্যস্ত হয়ে গেছে এখন। অন্যের সামনে বহুদিন নিজেকে মেলে ধরা হয়নি ওর। নিজেকে দ্রুতই ধাতস্থ করে বলল, এই ছিল অতসী আর আমার গল্প। এরপর কি হল? এর আর কোনো পর নেই। শেষ না করতেই অন্বেষার গলায় শ্লেষ, মানে কি? অতসীর শেষ অনুরোধ, জাকির পরিণতি। আবিদ ম্লান হেসে বলল, জাকির পরিণতি যা হবার ছিল তাই হয়েছে। আমি দেশে ফেরার ঠিক 7 মাসের মাথায় ওর লাশ পাওয়া যায়, ও মারা যাওয়ায় ওর প্রভাব আর থাকে না। বাকিটা পুলিশই করে, নতুন যে ক্ষমতায় আসে সে দক্ষ হাতেই সব সামলেছিল। ওর সব খারাপ কাজের বয়ান উপরমহল বেশ গুরুত্বের সাথে নিয়েছিল। সবাইকে উদ্ধার করা হয়, তারপর ভাগ্য বিড়ম্বিত মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এবার উত্তর পেল আবিদের উইমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ডোনেশন দেবার কারণ। আরেকটা প্রশ্ন মনে খচখচ করতেই করে বসল। কিন্তু জাকি কিভাবে খুন হয়েছিল? জাকির মতো লোকের শত্রুর অভাব হয় নাকি? ক্ষমতা নিয়ে অন্য গ্রুপের সাথে কামড়াকামড়িতে হয়তো শেষ হয়েছে। আবিদের চোখের দৃষ্টি যেন কিছুটা উজ্জ্বল হয়ে উঠেছিল এই কথা বলার সময়, নাকি অন্বেষার দেখার ভুল? তবে আর কথা বাড়ায় না ও। আবিদ আবারও মুখ খুলে, জাকির খুন কিছু পত্রিকার ফ্রন্ট পেজেই ছিল কিছুদিন, তোমার মনে থাকার কথা নয়। আবিদ নিজের হাতে ওই মানুষরূপী অমানুষকে ওর প্রাপ্য বুঝিয়ে দিয়েছিল একথা সযত্নে এড়িয়ে গেল, যেমনটা এড়িয়েছিল সেই সময়ে। কিছু কথা না বলাই থাকুক না হয়। ফটোগ্রাফি ছাড়লেন কেন? আপনার ড্রিম প্রফেশন ছিল ওটা। মন আর টানেননি, যার জন্য ভিনদেশে গিয়ে অতসীকে হারিয়েছি, সেটা করার জন্য আর মন থেকে সাড়া পাইনি। তাই ওটা বাতিলের তালিকায় ফেলে দিয়েছি সেই কবেই। আপনি থাকলেই যে অতসীর সাথে এসব হতো না, তা তো আপনি বলতে পারেন না। তাছাড়া আপনি থাকলে হয়তো দুজনেই শেষ হয়ে যেতেন। ওর খারাপ সময়ে ওর হাতটা তো ধরে রাখতে পারতাম, অভয় দিতে পারতাম কিছুটা হলেও। তাছাড়া এখনো যে বেঁচে আছি সেটাই বা কে বলল?
এটাকে বেঁচে থাকা বলে কিনা আমার জানা নেই। আবিদের বিষণ্ণ সুর অন্বেষাকে স্পর্শ করে ভীষণভাবে। মুহূর্ত কয়েক নীরব থেকে প্রশ্ন করে, অতসীর আর আপনার পরিবারের লোকজন কোথায়? যতদূর জানি এই বাসায় আপনি একাই থাকেন। একা কোথায়? সোহান থাকে, আরও দু-একজন তো থাকেই। আমি আপনার নিজের লোকের কথা জানতে চাইলাম। অতসীর বাবা এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন, অবস্থার খুব একটা উন্নতি নেই। অতসীকে খোঁজেন বেশিরভাগ সময়। এখন তো অনেক বয়সও হয়ে গেছে। বেচারা, লোভ সব শেষ করে দিল। দীর্ঘশ্বাস বেরোল একটা। অন্বেষার জিজ্ঞাসু চোখে তাকিয়ে আবিদ বলল, ওর মা মারা গেছেন বছর 2 আগে। আর আপনার পরিবার? ছোট ভাই অস্ট্রেলিয়ায় সেটেলড। বাবা ওর সাথেই থাকেন। নিজের সন্তানকে ধুকে ধুকে মরতে দেখতে কোনো বাবা মা চায় বলতো? প্রাণপণ চেষ্টা করে হাল ছেড়ে ছোট ছেলের সঙ্গী হয়েছেন। নাতি নাতনিকে নিয়ে খুব ভালো আছেন, আমার জন্য প্রচণ্ড রাগ জমে আছে। আর মা, সে তো ছেলেকে সংসারী করার স্বপ্ন নিয়ে ব্যর্থ মনোরথে পারি জমাল ওপারেই। আবিদের চোখ চিকচিক করছে আবার, আজ আমি ঝরবি, এরকম একটা পণ নিয়ে নেমেছে যেন জলধারা। অন্বেষার এবার সহানুভূতির চাইতে রাগটাই বেশি হল, কিভাবে নিজেকে এই লোক। নিগুড়তম কষ্ট অনেকেরই থাকে, তাই বলে তা আঁকড়ে কি কখনো বাঁচা যায়, না বাঁচা উচিত? নিজের কষ্টে আশেপাশের মানুষকে কেন কষ্ট দিচ্ছে এই লোক? তীব্র ঝাঁঝের সাথে অন্বেষা বলল, আপনি কখনো আপনার কাছের মানুষদের কথায় গুরুত্ব দেন না কেন? অতসীর কথা আপনি ছেলেমানুষই ভেবে উড়িয়ে দিয়েছিলেন, আপনার পরিবারের লোকেরা আপনার জন্য কষ্টে আছেন। অতসীও আপনাকে সামনে এগুতে বলেছিল, আর আপনি। সহসা থেমে গেল অন্বেষা, রাগের মাথায় বড্ড বেশি অনধিকার চর্চা করে ফেলেছে ও। সাথে এলেবেলে ধরনের বেফাস কথাও বলে ফেলেছে। অন্বেষার কেবলই মনে হচ্ছিল বলে ফেলা কথা ফেরত আনার জন্য কোনো সিস্টেম থাকা উচিত ছিল, তাহলে অন্তত আজ বেঁচে যেত। অন্বেষার কথাগুলো আবিদের হৃদয়কে এফোর ওফোর করে দিল, ওকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সবকিছুর জন্য আবিদই দায়ী। ওর মনে গেড়ে বসা ধারণা আরও পোক্ত হল। অতসীর তীব্র আকুতি ভরা কান্নাভেজা মুখটা ভেসে উঠল চোখে, কেন সেদিন ওর হাতটা শক্ত করে আঁকড়ে ধরতে পারল না? ভেসে উঠল ওর মায়ের অনবরত চাওয়া, বাবা, এবার নিজের দিকে একটু ধ্যানটা ফেরা। তোকে এভাবে দেখে আমার কতটা অশান্তি হয় তা কি বুঝতে পারিস? অতসীর কথাটাও ভাব, ও তো তোকে সামনে এগুতেই বলেছিল। তবে কিসের জন্যে থমকে আছিস? তোর একটা গতি না দেখে গেলে মরেও শান্তি পাব না রে। প্রতিনিয়ত এই কথাগুলোই বলতেন উনি। ছেলের জন্য দোয়া করতেন প্রতি নামাজে। শেষ পর্যন্ত চলেই গেলেন সব মায়া কাটিয়ে। অন্বেষার কথায় মনে হতে থাকল এই জন্য তো ও নিজেই দায়ী। আশেপাশের কেউ ভালো নেই, কাউকে ভালো রাখতে পারেনি ও। মিথ্যে ওর এই জন্ম, মিথ্যে এই বেঁচে থাকা। কি ভীষণ ব্যর্থ এক মানুষ ও, পরাজিত কি নয়। আচমকা উঠে চলে গেল ভেতরে, অন্বেষা কিছু বলার সুযোগ পেল না। নিজের উপর রাগ হচ্ছে খুব, কেন যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। ভুলভাল বলে আবিদকে কতটা যন্ত্রণায় ফেলেছে এখন তা হাড়ে হাড়ে টের পেল। অনধিকার চর্চা তো করেছেই, সাথে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে। এসবে আবিদের হাত তো কোথাও নেই, পুরোটা দোষ ভাগ্যের। অপরাধবোধের ভারে নুজ হয়ে যাওয়া একজনের উপর আরও ভার চাপিয়ে দিয়েছে ও, নিজের অজান্তেই। বাসায় ফিরতে ফিরতে অন্বেষার মনে খচখচানিটা বাড়ছিল অনবরত। তীব্র অনুশোচনা কাটার মতো বিধে থাকল হৃদয়, মননে। অস্বস্তি ঘিরে থাকল পুরোটা সময়ে। প্রগাঢ় এক মায়া অনুভব করল আবিদের প্রতি, মনে হল যে করেই হোক এই লোকের কষ্ট কিছুটা হলেও যদি কমানো যায়।
সাত সমুদ্র ভালোবাসা জমিয়ে রাখা যায় বুঝি এত লম্বা সময় ধরে। চিনচিনে ব্যথা বাজতে থাকল অনবরত পুরোটা হৃদয় জুড়ে। অন্বেষার মনে হল কিছু কিছু মানুষ ভালোবাসার অসম্ভব ক্ষমতা নিয়ে জন্মায়, আবিদ সেই দলেরই একজন। আবিদের মতো কিছু লোক এখনো আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর, পচে গলে যায়নি সব। নয়তো কবেই চলে যেত আশফাকের মতো কাপুরুষ কিংবা জাকির মতো অমানুষের দখলে। 23 আজকের বিকেলটা কেমন যেন ভীষণ গুমোট হয়ে আছে, বাতাসের ছিটেফোঁটা নেই, গোধূলির লালচে আভা ফুটে আছে যদিও। আবিদের ভেতরটাও আজ দুদিন থেকে এমনই গুমোট হয়ে আছে। এ সময় সাধারণত ছাদে আসে না ও, মনের মেঘ কিছুটা হালকা করতেই উঠে এসেছে ছাদে। কিন্তু মরা আবহাওয়ায় মনের মেঘটা কেটে যাবার বদলে যেন আরও বেড়ে চলেছে। আকাশ জমে থাকা মেঘ বৃষ্টিতে ঝরিয়ে দেয়, কিন্তু ওর ভেতরটায় জমে থাকা মেঘ কিভাবে ঝরাবে সেই উত্তর ওর কাছে নেই। আবিদের তীব্র অনুশোচনা সহস্র গুণ বেড়ে গেছে অন্বেষার কথায়। টানা 2 রাত ঘুম কুমারীর সাথে সাক্ষাৎ হল না একেবারেই। আগে তবুও যা একটু আধটু দেখা দিত, কিছুটা হলেও কৃপা করত ওর উপর, সেদিনের পর থেকে ঘুম কুমারী আর এমুখও হচ্ছেই না। হৃদয় ভাঙচুর হচ্ছে অনবরত, পুরনো ক্ষত নতুন জ্বালানি পেয়ে অনবরত গনগনিয়ে বাড়িয়ে চলছে দহন জ্বালা। ভেতরটা পুড়ে পুড়ে কয়লা এখন। সেখানে না আছে প্রাণ আর না আছে রং, বড্ড বেশি ফিকে। ভেতরটায় কোনো রং নেই, রস নেই, আছে শুধুই অন্ধকার, ঘুটঘুটে কালো অন্ধকার। সোহান এসে জানালো অন্বেষা এসে বসে আছে। স্যার, জার্নালিস্ট মেয়েটা এক্কেবারে জ্বালিয়ে মারল, 2 দিন ধরে ফোন টোন করে করে এক্কেবারে পাগল বানায় ফেলতেছে। আমি এতবার না করলাম, শুনলি না। এখন বাসায় এসে বসে আছে। স্যার, এই মেয়ের মনে হয় মাথায় সমস্যা আছে। ওকে গিয়ে বলো আমি দেখা করব না। আর ফর গড সেইক, তুমি কথা বলাটা কমাও। অতিরিক্ত কথা বেশিরভাগ সময় বিরক্তিকর। বিরক্তি চোখে মুখে ফুটে বেরোচ্ছে। আবিদের অগ্নিমূর্তিতে অবশ্য শোভানের কোনো হেলদোল বোঝা গেল না, একঘেয়ে স্বরে বলতেই থাকল। স্যার, আগেই বলছিলাম, এদের থেকে সাবধান, এদের আশকারা দিতে নাই। মাথায় চড়ে বসে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে। এখন ফলল তো আমার কথা। সামনের সব দাঁত বের করে বলল সোহান, যেন নিজের ভবিষ্যৎবাণী ফলে যাওয়ায় অত্যন্ত খুশিও। আবিদের সহসা ভীষণ রাগ হল, নির্বুদ্ধিতা সবসময় ভালো লাগে না। কঠিন গলায় বলল, ওকে গিয়ে বলো আমার এখন একেবারেই কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আমার যখন কথা বলতে ইচ্ছে হবে আমি নিজেই ওকে জানাব। আমি এখন কিছুক্ষণ একা থাকতে চাই। আবিদের রাগ দেখে সোহান কিছুটা নিরস্ত হয়। আর কোনো কথা না বলে পা বাড়ায়। এখন কথা বলতে গেলে ফুটবল হয়ে পড়বে আবারও। আরেকবার ওই মেয়ের সামনে নিজেকে ভঙ্গুর হিসেবে উপস্থাপন করতে চায় না ও। হৃদয়ের ভাঙচুর হৃদয়ই লুকিয়ে রাখতে চায় সযত্নে, এতদিন যেমন রেখেছে। আবিদ আগে থেকেই কথা কম বলে, তবুও সোহান ওকে এতটা রূঢ়ভাবে কখনো কথা বলতে দেখেনি। কিছুটা চিন্তিত হল সোহান, নিশ্চয়ই এই মেয়েটাই কিছু বলেছে, নইলে এরকম তো হয় না, আর ওর স্যারও কথা বলতে ইচ্ছুক নয়। এই মেয়েকে বিশাল একটা রামধমক দিতে পারলে ভালো হতো, কিন্তু আবিদের জন্য পারে না, নইলে এসব হাঙ্কি পাঙ্কি কবেই ছুটিয়ে দিত ও। এসব ভাবনা থেকে বেরিয়ে অন্বেষাকে আবিদের মনোভাব জানিয়ে বিদায় করে ও। বসার ঘরে অপেক্ষা করছিল অন্বেষা, সোহান এসে আবিদের মনোভাব জানাতেই নিমেষে কালো ছায়া পড়ল চোখে মুখে। 2 দিন আগে আবিদকে এলোমেলো কথা বলে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছে, এটা বুঝতে পারার পর থেকেই অস্বস্তির একটা কাঁটা ওকে অনবরত খুঁচিয়ে মারছে, স্বস্তি দিচ্ছে না কিছুতেই।
অনবরত ফোন করে গেছে, কয়েকবার সোহান ধরে আবিদের অনিচ্ছার কথা জানিয়েছে, আবার অনেক সময় কল রিসিভ হয়নি। তাই আজ সশরীরে এসেছে নিজের ভুলটা স্বীকার করে সরি বলবে বলে। এতে যদি অনুশোচনার ভার কিছুটা কমে, কিন্তু এখন তা উল্টো বেড়ে গেল। ফেরার পথে গাড়িতে বসে সহসা চোখ ঝাপসা হল, শুধু একবার, দুবার নয়, বারংবার বুক নিংড়ে কান্না উথলে উঠে আসছে। প্রায় অচেনা এক লোকের জন্য এত কান্না কেন আসছে জানা নেই ওর। 24 রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশ পানে তাকিয়ে রইল অন্বেষা, আবিদের সাথে কথা বলার উপায় খুঁজছে হয়তো। আজ কৃষ্ণপক্ষ কিনা জানা নেই ওর, আকাশ ঘনকালো মেঘে আচ্ছন্ন। তবুও হাসনাহেনা আর কাঁঠালচাপার গন্ধে মৌ মৌ করছে চারপাশ। অন্যদিন এই মনমাতানো ফুলের সৌরভ উপভোগ করে ও, কিন্তু আজ সেদিকে নেই ওর বিষণ্ণ মনটা। মন পড়ে আছে কিছুদিনের পরিচিত এক বিষাদ পুত্রের কাছে। এক পৃথিবী বিষাদ জমা আছে যার হৃদয়ে। কিভাবে সে বিষাদ পুত্রের হৃদয় সেচে কষ্টগুলো বের করে ছুঁড়ে ফেলে দেবে সহস্র আলোকবর্ষ দূরে, আনমনে সেই উপায় খুঁজে চলছে অন্বেষা। ওর মা ওকে রেখে চলে যাবার পর থেকেই ভীষণ একা ও। বাবা অবশ্য নিজের সামর্থ্যের সবটা দিয়ে ওর এই একাকিত্ব ঘোচাতে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, তবুও মায়ের শূন্যস্থান তো আর পূরণ হয় না। তাছাড়া বাবা দিনের প্রায় পুরোটা সময় ব্যস্ত থাকতেন নিজের কাজ নিয়ে, সন্ধ্যা থেকে রাতটুকু বাবাকে কাছে পেত অন্বেষা। বাবাই ওর জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু। এজন্যই ছোটবেলায় কারোর সাথে বন্ধুত্ব করেনি ও। সবাইকে ওদের মা দিতে আসতো, আবার নিয়ে যেত। মায়েরা কেমন স্নেহপরায়ণ হয়, তাদের আদরে কতটা মমতা মাখা থাকে এসব দেখত ও। সবাই মায়ের গল্প করত, কত যত্নে স্কুলের ইউনিফর্ম পরিয়ে দিয়েছে, চুল আঁচড়ে দিয়েছে, টিফিন বক্সে খাবার ভরেছে সযত্নে। শুধু ওর ক্ষেত্রেই ব্যতিক্রম। এসব করার জন্য ওর মা তখন ওর সাথে নেই। মা তখন নতুন পাতা সংসারে সদ্য জন্মানো ছেলের খেয়াল রাখায় ব্যস্ত। বুক ভারী হয়ে চোখ ভিজে যেত অজান্তেই। মায়ের প্রতি অভিমানের জন্ম তখন থেকেই। স্কুলের পরের সময়টা বাসায় একা একা কাটত, শুধু একজন পরিচারিকা ছিল ওর দেখভাল করার জন্য। সে সময় থেকেই ওর একাকিত্ব ঘোচানোর সঙ্গী হয়ে উঠে কখনো হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, সমরেশ, শীর্ষেন্দু, সুচিত্রা, সুনীল থেকে শুরু করে স্টিফেন কিং, সিডনি শেলডন, মারিও পুজো, ড্যান ব্রাউন কিংবা আগাথা ক্রিস্টি। আবার কখনো টম ক্রুজ, ব্র্যাড পিট, টম হ্যাঙ্কস, জনি দেব, আমির খান থেকে শুরু করে জাহিদ হাসান, মাহফুজ আহমেদ পর্যন্ত। সাথে ওর কাছে সবসময়ের বিরক্তিকর টেক্সট বই তো ছিলই। বই, সিনেমা, নাটক, গান, পড়াশোনা আর সবচেয়ে প্রিয় বাবা, এই নিয়েই গড়ে উঠে ওর একান্ত পৃথিবী। স্কুলে লাইফের একেবারে শেষের দিকে কোচিংয়ের সুবাদে কিছু বন্ধু জুটে যায়, আনন্দ ওদের মাঝে একজন। ওর সাথেও বন্ধুত্ব হয়েছিল তখনই। অল্প হলেও যে দু চারজন বন্ধু জুটেছে সবাই দারুণ মিশুক আর বন্ধুভাবাপন্ন। বাবার প্রাণপণ চেষ্টায় একাকিত্ব কখনোই আসন গেড়ে বসেনি ওর মনে কিংবা মস্তিষ্কে। তবুও কোথাও একটা হাহাকার বোধহয় রয়েই গিয়েছিল হৃদয়ের গোপন কোনো প্রকোষ্ঠে। অন্বেষার ধ্যান যখন আকাশ পানে, সহসা বাবার ডাকে কিছুটা চমকায় ও। কি রে, ঘুমাবি না? হ্যাঁ, বাবা। তুমি ঘুমাওনি কেন এখনো? কয়টা বাজে? 12:30। কয়েকদিন ধরে তোকে ভীষণ অন্যরকম লাগছে। কি এত ভাবিস? চিন্তিত গলায় প্রশ্ন বাবার। কই, কি ভাবছি? কিছু না তো। আশ্চর্য, বাবার কাছ থেকে কথা লুকালো কেন ও? আগে তো কখনো এমন হয়নি। বাবা ওর জীবনের সবথেকে কাছের বন্ধু, নির্দ্বিধায় যার সাথে সব শেয়ার করা যায়। এমনকি ও যে একবার রিলেশনশিপে জড়িয়েছিল,
তারপরের ব্রেকআপটা পর্যন্ত বলেছিল বাবাকে। তবে কোনো সে সংকোচ অবচেতনে ওর মনের আর মুখের রাশ টেনে ধরল। খুব অন্যমনস্ক আর মনমরা লাগছে তোকে, দুদিন ধরে খেয়াল করছি। কি হয়েছে আমাকে বলবি না? কাতর গলায় বাবার প্রশ্ন। বাবা, তুমি অযথা চিন্তা করছো, কিছুই হয়নি। আর কিছু হলে তোমাকেই আগে বলবো। বলেই বাবার কাঁধে মাথা রাখল, অনেকটা নিশ্চিন্তবোধ করল এখন। সব বাবাই কি মেয়েদের জন্য এরকম মন ভালো করার ম্যাজিক বক্স জমা রাখেন নিজেদের কাছে? বাবা মাথায় হাত বুলালেন আলতো করে, পরম মমতায়। ইস, কি যে প্রশান্তি মেশানো সে ছোঁয়া! কতটা ভরসার! মুহূর্তেই মন খারাপ ভাবটা কেটে গেল। রাতেও খুব ভালো একটা ঘুম হল ওর, সকালে উঠেই খচখচানি অনুভূতি আবার ফিরে এলো। না, এভাবে আর থাকা যায় না, যেভাবেই হোক দেখা করে সরি বলতেই হবে, নয়তো স্বস্তি ফিরবে না। কিন্তু আজ যাবে না, দুদিন না হয় যাক, আবিদ নিজেকে কিছুটা গুছিয়ে নিক না হয়। আর তাছাড়া আবিদ নিজেই যেহেতু বলেছে যোগাযোগ করবে, তাতেই না হয় ভরসা করা যাক। বইপোকা হলেও আবিদের বই বেশি পড়েনি ও, মোটে 3টা পড়েছে কেবল। অফিস থেকে আসার পথে এ পর্যন্ত প্রকাশিত সব বই কিনে নিয়ে এলো ও। ব্যস্ততার মাঝেও সময় বের করে ঠিকই পড়ে ফেলল প্রায় সবই। প্রত্যেক বইতেই নিজের ভেতরকার বিষাদ ঢেলেছে আবিদ। কলমের কালিতে যেন উগরে দিয়েছে ভেতরের চাপা যন্ত্রণা। প্রতিটা বই পড়েই একটা ভালো লাগার সাথে সাথে সূক্ষ্ম এক বিষাদের রেশ যেন ছুঁয়ে ছুঁয়ে গেল পুরো হৃদয়। যে বইটাই পড়েছে মন্ত্রমুগ্ধের মতো পড়ে ফেলেছে পুরোটা। একই সাথে মন ভালো করার এবং খারাপের অপূর্ব মিশেল লেখায়। বিষাদপুত্রের লেখা বলে কথা। দুঃখ, ব্যথা আর বিষাদ না থাকলে তা পরিপূর্ণতা পায় কি করে? এত সুন্দর করেও বুঝি অনুভূতির প্রগাঢ়তা বোঝানো যায়। শব্দের মাধ্যমে কি যে প্রগাঢ়তা ফুটে উঠেছে তাতে। অন্বেষা আবিদের লেখায় মন্ত্রমুগ্ধ, মোহাবিষ্ট। 25। ওদিকে 5 দিনের মাথায়ও আবিদের সাড়া না পেয়ে অস্থিরতা অনুভব করতে থাকে ও। প্রতীক্ষার প্রহর নিজেকেই কাটাতে হবে, বড্ড বেশি আঘাত দিয়েছে ও, তাই তার মোচনও ওকেই করতে হবে। মরিয়া হয়ে কাজে নেমে পড়ে অন্বেষা। কল করা শুরু করল, প্রথম 2বার ধরা হল না, তৃতীয়বার কেটে দিয়েছে ওপাশ থেকে। চতুর্থবারের সময় রিসিভ হতেই অন্বেষা হন্তদন্ত হয়ে বলা শুরু করল, সোহান সাহেব, আপনি আজ আপনার স্যারের সাথে কথা বলিয়ে দেবেন, এক্ষুনি। আর নইলে অন্বেষার পৃথিবীটা মুহূর্তের জন্য থমকে গেল, অদ্ভুত এক আড়ষ্টতা পেয়ে বসল ওকে। 7 দিন পর সেই আকাঙ্ক্ষিত স্বর কানে যেতেই টিপটিপ করতে থাকল হৃৎপিণ্ড। অন্বেষার মনে হচ্ছিল ফোনের ওপ্রান্ত থেকে আবিদ ওর হৃদস্পন্দন না শুনে ফেলে। ওর 27 বসন্ত পেরিয়ে আসা জীবনে এরকম কিশোরী সুলভ আড়ষ্টতা পেয়ে বসেনি কখনোই না। এটুকু ভীষণ জোর গলায় বলতে পারে অন্বেষা। কি হলো, এরকম চুপচাপ থাকার জন্য কল দিয়েছ তুমি? আবিদের কথায় ঘোর কাটিয়ে নিজেকে ধাতস্থ করে অন্বেষা বলল, আমার কিছু কথা ছিল আপনার সাথে, না করবেন না প্লিজ। ভীষণ জরুরি। আমি তো তোমাকে সব বলেই ফেলেছি, এখন আবার কিসের কথা? আবিদের নির্লিপ্ততা গলা। দেখুন, আমি সামনাসামনি বলতে চাই, ফোনে এসব বলা ভীষণ অস্বস্তিকর। সেদিন আমি খুব আজেবাজে কথা বলে ফেলেছি। অন্বেষার কাতর গলা থেমে যায় আবিদের গুরুগম্ভীর আওয়াজে। যা সত্যি তাই বলেছ, এখানে সেটার এক্সপ্লেনেশন দেবার কোনো দরকার নেই। আমি কিচ্ছু সত্যি বলিনি। আমার হুটহাট চিন্তা ভাবনা ছাড়াই কথা বলে ফেলার বদ অভ্যাস আছে। সেটা ধরে বসে থাকবেন না প্লিজ, একবার দেখা করি, এই হয়তো শেষবার।
আচ্ছা, কাল আমি ঢাকার বাইরে থাকব, পরশু বিকেলে ফ্রি থাকলে এসো। অন্বেষার কাতর গলা আবিদকে স্পর্শ করল। অপরাধবোধের পীড়ন ওর থেকে বেশি আর কেউ উপলব্ধি করেছে? শেষবার শব্দটা বলার সময় অন্বেষার গলা ধরে আসে, ভেতরটা হুহু করে উঠে। এর কারণ কি ও জানে না। কারণ ভাবতে গিয়ে যেন চমকে উঠে থমকে যায় ও। এই অনুভূতির পরিণতি ভাবতেই শিউরে ওঠে ও। এক বিষাদপুত্রের প্রতি জন্ম নেওয়া অনুভূতিটা একেবারেই নতুন ওর জন্য। কিন্তু বিষাদপুত্র তো তার সমস্ত হৃদয়ের ক্যানভাসে এঁকে রেখেছে প্রায় ১.৫ দশক আগে অন্য ভুবনে হারিয়ে যাওয়া অতসীর ছবি। অন্বেষার হৃদয় একরাশ তীব্র হাহাকার জমা হয়, চোখ ঝাপসা হয়ে আসে অজান্তেই। ২৬ আজ আবিদের সাথে দেখা করার দিন। খুব সকালে ফুরফুরে মনে ঘুম থেকে উঠল অন্বেষা। রাতে জানালার পর্দা ভালোভাবে টেনে দিতে ভুলে গিয়েছিল, একরাশ সোনালি রোদ ওর মাথার কাছে গড়াগড়ি খাচ্ছিল। শান্ত, মিষ্টি রোদ। ঘড়ি জানান দিচ্ছে এখন সময়টা সবে ৬টা ৪৮। এত সকাল সকাল কখনোই ঘুম ভাঙে না ওর, আজ ব্যত্যয় ঘটল। রোদ মুখে পোড়ায় জেগে গেছে। সময়ের ব্যবধানে শুধুমাত্র মানুষই বদলায় না, প্রায় সবই বদলে যায়। এই যেমন সকালের রোদ খুব মিষ্টি মায়ামাখা হয়, রোদের প্রতিটি কণা উপভোগ করতে ইচ্ছে হয়, আবার ক্ষণেক পরেই তার রূপ বদলে কি ভীষণ রুক্ষ। কিছু সময়ের ব্যবধানে শেষ বিকেলেই আবার কি অদ্ভুত মায়াময় স্নিগ্ধতা মাখা লালচে রোদ্দুর। সময় সবকিছুই বদলে দেয়, মানুষের অনুভূতিগুলোই হয়তোবা সবথেকে বেশি বদলায়। কিছুদিন আগে আবিদের প্রতি ধারণা আর সদ্য জন্মানো অনুভূতির কি আকাশ পাতাল ফারাক। আনমনেই মিষ্টি একটা হাসি খেলে গেল মেয়েটার মুখাবয়বে। এলোমেলো ভাবনা থেকে বেরিয়ে বিছানা ছাড়ল ও, আজ কেমন আলসেমিতে পেয়ে বসেছে ওকে। অফিসে আজ তেমন কাজের চাপ নেই, একদিন ছুটি কাটানোই যায়। ছোটবেলায় স্কুলে যাবার আগেও এরকম আলসেমি চাপত ওর উপরে, স্কুলে না যাবার কতরকম বাহানা খুঁজে নিত তখন। মাথা ব্যথা, পেট ব্যথা, জ্বর, সর্দি আরও কতরকম ছুতো। বাবা ঠিক বুঝে ফেলতেন সেসব, অনেকভাবে বুঝিয়ে সুঝিয়ে তবেই পাঠানো হতো। কখনো বা ওর একরোখা জেদি জিতে যেত। আবারও হাসল ও, আনমনেই। আজ কেমন যেন ভাবালুতা পেয়ে বসেছে ওকে। এত স্নিগ্ধতায় যে সকালের শুরু, তার স্থায়িত্ব অবশ্য খুব বেশি সময়ের হল না। ছুটি নেয়া পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল, বিপত্তিটা ঘটল সকালের খাবার শেষে রুমে আসতেই মা কল পেয়ে। কি ব্যাপার, তোমাকে ফোন দিলে কখনোই ধরতে চাও না কেন? সব সময় হাজারটা কল দেবার পর ধর। কল ধরতেই এরকম কথা বলায় অন্বেষার মেজাজ গেল বিগড়ে। আমি তো আর সারাদিন ফোন হাতে নিয়ে বসে থাকি না, নানা রকম কাজ থাকে। যখন দেখেন ধরছি না, তার মানে আমি নিশ্চয়ই ব্যস্ত থাকি। কিন্তু তবুও আপনি কন্টিনিউয়াসলি কল করতেই থাকেন। এটা নিশ্চয়ই আমার সমস্যা নয়। অন্বেষা রুক্ষ গলায় বলল। মায়ের গলা কিছুটা মিয়ে গেল, আচ্ছা, বাদ দাও। কেমন আছো? আমি ভালোই থাকি। এখন শিখে গেছি ভালো থাকতে। আপনি যে সময় করে আমাকে কল করেছেন এতেই আমি ধন্য হয়ে গেছি। নির্লিপ্ততা গলায় তাচ্ছিল্যের সুর। তুমি এভাবে কথা বলছো কেন? আমি বরাবরই তোমার খোঁজখবর নেই, তুমিই বরং এড়িয়ে চল সব সময়। দেখা করতে চাইলেও করো না। এটুকু বলতেই অন্বেষা বলল, এখন দেখা করে আমি কি করব, যখন আপনাকে আমার প্রয়োজন ছিল তখন তো আপনি ছিলেন না। গলায় অভিমান ঢেলে অন্বেষার জবাব। আমি তোমাকে সাথে করে নিয়ে আসতে চেয়েছিলাম, তুমিই গোধরে বসে রইলে বাবার সাথে থাকবে। বাবার জন্যই তোমার আজন্ম টান, চিরকাল আমাকে ভুলি বুঝে গেলে। আমি দূরের মানুষই রইলাম তোমার কাছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক বেয়ে।
আপনি নিজেই দূরত্বটা তৈরি করেছেন, আমাদের কোনো দায় নেই এখানে। যেটুকু দায় সবটা আপনার। আপনি তো ঠিকই আপনার জীবন সাজিয়ে নিয়েছেন, বাবা তো পারেনি। ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল অন্বেষা। নীরবতা নেমে এল কিছু সময়ের জন্য, সহসা কথা বলতে পারল না কেউ। সম্পর্ক ভাঙ্গার দায় হয়তো দুজনেরই, তবুও ভুলের পাল্লাটা কারো দিকে বেশি হেলে যায়। মা হয়তো আর তা নিয়ে কথা বাড়াতে চাইলেন না, তাই অন্য প্রসঙ্গ টানলেন। কার দায় কার নয় সেসব থাক, সবকিছুর পরও আমি তোমার মা, জন্ম দিয়েছি তোমাকে। আমারও ইচ্ছে করে তোমার সাথে কিছুটা সময় কাটাতে। তোমাকে একটা ট্যুরের ব্যাপারে বলেছিলাম, শুধু তুমি আর আমিই থাকতাম। যাবে আমার সাথে? এক অদ্ভুত হাহাকার ফুটে উঠল গলায়। অন্বেষাকে সেটা স্পর্শ করল, কিন্তু অভিমানের পাহাড় যে বড্ড বেশি উঁচু, ডিঙাতে তাই অনেক সময় লাগবে হয়তো। তবে কিছুটা নরম হল ও। দেখি, ডিসিশন চেঞ্জ করলে আপনাকে জানাবো। রাখছি। ফোন রেখে কিছুক্ষণ বসে রইল চুপচাপ। সুন্দর সকালটায় সহসা মেঘের ছায়া দেখা দিল। চোখ বন্ধ করতেই টপটপ করে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। 27। দুপুরের পর থেকেই আবিদের বাসায় যাবার জন্য প্রস্তুতি নিতে শুরু করল অন্বেষা। সকালের মন খারাপ এখন আর নেই। হঠাৎ করেই একটা অদ্ভুত ইচ্ছে হল। সবসময় তো অফিসের পরেই আবিদের সাথে দেখা হয়েছে, ফর্মাল গেটআপেই দেখা গেছে সবসময়। আজ না হয় কিছুটা ব্যতিক্রমী হোক। মনে হতেই কিছু সালোয়ার কামিজ বের করল, নীল রঙের একটা বেছে নিল। এটা এর আগে যেদিন পরেছিল সেদিন বাবা বলেছিলেন, এটাতে নাকি ওকে ভীষণ মানিয়েছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা রাঙিয়ে নিল। শেষবার আয়নায় নিজেকে পরখ করে চমকে উঠল অন্বেষা। ভালোবাসা চিরকাল ওর কাছে গালগপ্প ছাড়া অন্য কিছু মনে হয়নি, হয়তো বাবা মায়ের ভালোবাসায় বাধা সংসার টেকেনি বলেই। নিজের একমাত্র রিলেশনশিপেও কোনো টান অনুভব করেনি বলেই তা ভেস্তে দিয়েছে। তবে আবিদের জন্য এত টান, এত মায়া আর বিশ্বাস কি করে জন্মাল? অন্বেষা নিজের মনেই ভাবল, এত সাজ এত রং কিসের জন্য? বাহ্যিক রূপ তো চোখ ভোলায় শুধু, মন ভরায় না। ওই বিষাদপুত্রের মনের রাস্তা যে বড্ড পিচ্ছিল, পারবে তো ওই মানুষটার হৃদয় প্রাচীর ভেঙ্গে তাতে প্রবেশ করতে? কেঁপে উঠে সমস্ত হৃদয়, প্রথম প্রেমে পড়া কিশোরীর মতো থরথরিয়ে কেঁপে উঠল অন্তরাত্মা। আবিদের বাসায় পৌঁছার পর দেখল সোহান দাঁড়িয়ে আছে সদর দরজায়, মুখ দেখে মনে হচ্ছে কেউ ওকে এইমাত্র এক গ্লাস চিরতার রস খাইয়ে দিয়েছে। অন্বেষা খেয়াল করে দেখেছে এই লোক কেন যেন ওকে সহ্য করতে পারে না, ওকে দেখলেই ওর মুখ আপনা আপনি তেতো হয়ে যায়। কারণটা জানা নেই ওর, হয়তো শুরুর দিকে ওর নাছোড়বান্দা আচরণের কারণে। বিরক্তি চেপে রাখার কোনো চেষ্টাও নেই, যথারীতি আজও তার ব্যত্যয় ঘটেনি। নীরস গলায় জানাল, স্যার ছাদে। আপনি এলে ওখানেই পাঠাতে বলেছে। অন্বেষা ছাদে উঠে আসতেই বুক টিপটিপ করতে লাগল, হৃদস্পন্দন বাড়ছে আলোর গতিতে। নিজের মনের উপর ওর এক বিন্দুও নিয়ন্ত্রণ নেই যেন। সহসা মেজাজ গেল চটে, ওর মন আর ওরই কিনা কথা শুনছে না। ওই তো দেখা যাচ্ছে বিষাদপুত্রকে, বরাবরের মতোই গুরুগম্ভীর। ওকে দেখে উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাল, কেমন আছো অন্বেষা? ভালো, আপনি? জবাবে ম্লান হাসল আবিদ, মুখে কিছু বলল না। 9 দিন পর কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল অন্বেষা। কয়েকদিনের ছটফটানি বিদায় নিল অবশেষে, তবে এর পরিবর্তে জায়গা করে নিয়েছে টিপটিপানি। দুরু দুরু কম্পমান হৃদয় অন্বেষা বলল, আপনাকে ধন্যবাদ, আজকে সময় দিয়েছেন বলে। আসলে আমি সেদিন আপনাকে হার্ড করে কথাগুলো বলতে চাইনি। আমি অনেক সময় কি বলে ফেলি নিজেও জানি না।
সত্যি বলতে। অনিশাকে থামিয়ে দিয়ে আবিদ বলল, দেখো, যা হবার সে হয়ে গেছে। তোমাকে এতবার সরি বলতে হবে না। তোমার গিল্টি ফিল করার কোনো কারণ নেই। সত্য সবসময় কঠিন হয়। আমি রিয়ালিটির সাথে নিজেকে অ্যাডপ্ট করে নিয়েছি। আপনি ভুল বললেন, আপনি কোনোভাবেই অ্যাডপ্ট করতে পারেননি, বরং গা ভাসিয়েছেন স্রোতে। গভীর পানিতে নেমে সাঁতার না কেটে সেখানেই দাঁড়িয়ে আছেন, স্রোতের উপরে ছেড়ে দিয়েছেন নিজের অদৃষ্টকে। এভাবে ডুবে যাওয়া ছাড়া আর কিছুই হবে না। তার থেকে সাঁতরে তীরে উঠার চেষ্টা করুন, দেখবেন জীবন সত্যিই ভীষণ সুন্দর। একদমই কথাগুলো বলে থামল অনিশা। আবিদের চোখে কি কিছুটা মুগ্ধতা খেলে গেল নাকি ওর দেখার ভুল? চোখে মুখে বিষণ্ণতা ছাড়া আর কোনো অভিব্যক্তি নেই যেন আবিদের। অনিশার মনে হচ্ছিল রূপকথার সেই জীয়ন কাঠি আর মরণ কাঠির মতো বাস্তবে যদি কোনো কাঠি থাকত, আনন্দ কাঠি আর দুঃখ কাঠি নামে। দুঃখ ভর করলে কাঠির অদলবদলে নিমিষেই পৃথিবীর সকল আনন্দ ধরা দিত হাতের মুঠোয়। দুঃখ বেদনা বলতে তখন যা থাকত তা হতো কেবলই বিলাসিতা। তা তো কখনোই সম্ভব নয়, তাই ও নিজেই আবিদেরর জীবনের আনন্দ কাঠি হতে চায়, পরশ পাথর হতে চায়। হয়তো তুমি ঠিক, তবে এখন আর তীরে আসার ইচ্ছে নেই। সাঁতার কাটতে ভুলে গেছি কবেই। অতি সন্তপনে একটা দীর্ঘশ্বাস গোপন করে বলল আবিদ। অন্তত হাত পা ছুঁড়ে চেষ্টা তো করুন, নয়তো বুঝবেন কি করে ভুলেছেন কিনা। অনিশা ভাবছে এই লোক হাসতে কেন পারে না। আবারও বলল অনিশা, জানেন আপনাকে দেখে এখন আমার একটা ছড়া মনে পড়ল। আবিদ বিস্ময় চাপতে না পেরে বলল, মানে কি? অন্বেষা ছোট বাচ্চাদের মতো মুখ ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগল, রামগরুরের ছানা। হাসতে তাদের মানা। অন্বেষার বলার ভঙ্গিতে হেসে ফেলল আবিদ, ওর সেই ভুবন ভুলানো হাসি। হাসির শব্দ প্রতিফলিত হচ্ছে যেন পুরো বাড়ি ছাদে, আশেপাশের গাছপালা আর ফুল ফলে। খোলামেলা জায়গা বলে হয়তো দুঃখের বাষ্প বেরিয়ে যাচ্ছে আকাশ পানে, বদ্ধ জায়গায় তা আরও গেঁথে যায় মনে, মস্তিষ্কে। অন্বেষা শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগল। ওর এইসব নিতান্ত ছেলেমানুষি কথায় আবিদ হেসে ফেলবে এটা ওর কল্পনাতেও ছিল না। এত সুন্দর হাসিও বুঝি কোনো ছেলের হয়? এত অদ্ভুত সুন্দর হাসি যে ছেলের, সে নাকি হাসতে ভুলে গেছে। এটা কখনো হয়? অন্বেষা মনে মনে দোয়া করল, বিষাদপুত্রের এই হাসি যেন চিরস্থায়ী হয়। মুগ্ধ চোখে দেখতে লাগল সেই অপার্থিব হাসি। আটাশ। আবিদের এরকম প্রাণোচ্ছল হাসিতে অন্বেষা এতটা বোধ হয়ে রইল যে অবচেতনেই বলে ফেলল, এত সুন্দর হাসিটা লুকিয়ে রাখেন কেন আপনি? এই হাসিতে চেয়ে চেয়ে তো সহস্র বছরও কাটিয়ে দেয়া যায়। ওর দৃষ্টি তখন স্থির হয়ে আছে ওই উচ্ছ্বসিত মুখটাতে। হাসি মুখের বুঝি এক অদ্ভুত শক্তি থাকে, নিমিষেই আশেপাশের মানুষের মনও ভালো করে দেয়, আর নিজের ভেতর জমে থাকা পাথর ভারকেও হালকা করে দেয় এক নিমেষে কোনো এক মায়াবলে। আবিদ সহসা নিজেকে আবৃত করে নিল গাম্ভীর্যের চাদরে। এত বছরের অনভ্যাসে কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল, কিছুটা অস্বস্তিকরও লাগছে। অন্বেষার এমন কথায় আর মুগ্ধ দৃষ্টিতে তা বেড়েছে কয়েকগুণ। বহু বছর এভাবে প্রাণ খোলা হাসি হাসতে পারেনি ও, মাঝে পেরিয়ে গেছে যুগেরও অধিক সময়ে। এখনও কি তবে কিছুটা প্রাণ, কিছুটা রং ওর মধ্যে অবশিষ্ট আছে? ক্ষয় যায়নি সবটা, চাপা পড়ে রয়েছে হয়তো হৃদয়ের গহীন প্রকোষ্ঠে। দ্বিধান্বিত হয় ওর মন। আবিদের অভিব্যক্তি বদলে যেতেই সম্বিত ফিরে পেয়ে নিজের ভুলটা অনুধাবন করতে পারল অন্বেষা, বিশাল বড় ব্লান্ডার করে ফেলেছে। কোথা থেকে যেন একরাশ লজ্জা এসে ভর করল, কিছুক্ষণ তো চোখ তুলে তাকাতে পর্যন্ত পারল না। নিজেকে মনে মনে খুব করে চোখ রাঙিয়েছে ওর সাথে কিছু উপদেশ বাণী। ছি,
এসব বলার কি দরকার ছিল? কি না কি ভাবলেন উনি? এতটা নির্লজ্জ কেউ হয়? সাথে চোখকেও শাসায়, বেহায়ার মতো ওভাবে তাকিয়েছিল বলে। এই ২৭ বসন্ত পেরিয়ে আসা জীবনে এরকম লজ্জা কখনোই পায়নি ও এতটা অস্বস্তিকর পরিস্থিতিতে আগে কখনো পড়েছে বলেও মনে করতে পারল না। কি লজ্জা, কি লজ্জা! মাথা কাটা গেল একেবারে। এখন যদি আবিদ ওকে ভুল বোঝে, ভীত হয় অন্বেষা। আবিদ কিছুটা অস্বস্তি বোধ করলেও নির্বিকার বসে রইল। অন্বেষার মনোভাব টের পেয়ে কিছুটা সময় দিল ধাতস্থ হবার জন্য। ততক্ষণে পশ্চিমাকাশে হেলে পড়েছে টকটকে লালচে সূর্য, দিগন্ত জুড়ে তখন গোধূলির সাজ। লালচে কণে দেখা আলোতে চারপাশটা বড্ড মায়া মায়া। মৃদুমন্দ বাতাসে দুলছে পত্রপল্লব। আজ বিকেলটা সত্যিই ভীষণ মিষ্টি। এক অদ্ভুত ভালো লাগায় ছেয়ে আছে অন্বেষার পুরো মন, সমস্ত সত্তা। আসলেই সবটা এত সুন্দর নাকি ওর দেখার চোখ বদলে গেছে? ভেবে পায় না ও। আড়ষ্টতা কাটিয়ে অন্বেষা বলল, আপনি আমার উপর এখনো রেগে নেই তো? এই সব এলেবেলে কথা মনে রেখে কষ্ট পাবেন না, প্লিজ। আবিদ নিজের চুলে হাত বুলিয়ে বলল, আমি মোটেও রেগে নেই। আমি সত্যটা সহজভাবে নিতে পারি, তা যতই কঠিন হোক। আপনি কিন্তু আবারও আগের কথাগুলো তুলছেন। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কেউ ভুল বুঝলে অসম্ভব কষ্ট হয়। ভুলে যান না। আর কিছু বলতে পারল না, তার আগেই গলাটা ভেঙে আসল, চোখের কোণে পানি জমল, উথলে উঠা কান্নার জল প্রাণপণ চেষ্টায় গড়িয়ে পড়া থেকে রক্ষা করছে ও কতক্ষণ পারবে জানে না। আজকাল হঠাৎ হঠাৎ এত কান্না পায় কেন? ছিচকাদুনে তো কখনো ছিল না সে। তবে এখন চোখ বেয়ে এত সমুদ্র জল নামে কি করে? অন্বেষার বেকুলতা আবিদকে স্পর্শ করল, তাই আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আচ্ছা, পুরনো কথা বাদ দিই না হয়, তুমিই কিন্তু এখন রামগরুরের ছানা হয়ে গেছ। সহসা হাসল অন্বেষা কিছুটা, কয়েকদিনের জমানো জগদ্দল পাথরটা যেন সহসা সরে গেল। কিছুটা শান্তি লাগছে এখন। ওকে হাসতে দেখে আবিদ আশ্বস্ত হল কিছুটা। আপনি এরকম হালকা চালের কথাও বলতে পারেন? গলায় বিস্ময় ফুটিয়ে অন্বেষার প্রশ্ন। আবিদ আবারও কিছুটা হাসল, আর অন্বেষা আবারও বিমুগ্ধ নয়নে ডুবে গেল সে হাসিতে। অতসী ঠিকই লিখেছিল, এই ছেলের অদ্ভুত সৌন্দর্য হল ওর হাসিতে সারল্য মাখা, শিশুর সারল্য। ঘোর লেগে যায়। যা কিছু সরল তাই ভীষণ সুন্দর। আমি কিভাবে বুঝতে পারবো যে আপনি আমার সরি একসেপ্ট করেছেন? ঘোর থেকে বেরিয়ে প্রশ্ন করে অন্বেষা। তুমিই না হয় বল তোমার গিল্টি ফিলিংটা কাটানোর জন্য আমাকে কি করতে হবে? মেয়েটার মধ্যে কোনো কিছুতে লেগে থাকার আশ্চর্য একটা প্রবণতা আছে, কিছুতেই হাল ছাড়ে না। এই স্বভাবটা আবিদ এতদিনে পড়ে ফেলেছে, তাই জানে পাশ কাটিয়ে পার পাওয়া যাবে না। কিছুক্ষণ ভেবে অন্বেষা প্রচণ্ড দ্বিধা, সংকোচ আর এক বুক টিপটিপানি নিয়ে সাহসে ভর করে প্রস্তাব করে বসল। আমার সাথে বন্ধুত্ব করতে হবে, যদি বন্ধুত্বে রাজি থাকেন তবেই মনে করব আপনি আমার বলা কথাগুলো মন থেকে ঝেড়ে ফেলেছেন। এরকম প্রস্তাবে আবিদ যেন বিস্ময়ের শেষ সীমা অতিক্রম করেছে, এরকম দৃষ্টিতে তাকিয়ে থাকল কতক্ষণ। এরপর বলল, আমাদের বয়সের কত ফারাক তোমার জানা আছে? 40-এর কোটা পেরিয়েছি 1 বছর আগে। তাতে কি, আমারও তো 27-30-এর কোটা পেরোবার 3 বছর পরেই। আবিদের ভঙ্গি অনুকরণ করল ও। মন যদি সজীব থাকে তবে বয়স শুধুই সংখ্যা। আর এটা এমন বড় কোনো ডিস্টেন্স নয়। তাছাড়াও শুনেছিলাম লেখকরা মনের দিক থেকে চিরতরুণ হয় আর মুক্তমনা হয়। কি জানি, আমি হয়তো ভুল শুনেছি তবে। আবারও বলে ও।
কেউ কি এর আগে তোমাকে বলেছে যে তোমার মাথায় বিশাল বড় রকমের গণ্ডগোল আছে? আবিদের চোখে স্পষ্ট রাগ। হ্যাঁ, সবাই বলে। আর আমিও জানি যে আমার মাথায় ছোটখাটো গণ্ডগোল আছে। আরে, আমি তো শুধু বন্ধুত্বই করতে চেয়েছি, কিন্তু আপনার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আপনার সব সহায় সম্পত্তি বুঝি আমি কেড়ে নিচ্ছি। হেসে বলল অন্বেষা। থেমে ভ্রু নাচিয়ে চিন্তিত গলায় বলল, নাকি এখনো বিশ্বাস করে উঠতে পারেননি আমাকে? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমার সাথে ভালো করে কথা বলি এর মানে এই নয় যে বন্ধুত্ব করতে হবে, নাকি? সবকিছুর একটা লিমিট থাকা উচিত। কিছুটা কড়া গলায় আবিদ বলল। ক্ষণেই অন্বেষার হাসিমুখ ম্লান হল, ওর ব্যক্তিত্বে লাগল আবিদের কথাগুলো। আজকের পরে আবিদের কাছে আসার আর কোনো উপায়ই থাকবে না, এটা ভেবেই চিন্তিত ছিল ও। তাই ৭-৫ না ভেবেই বাড়িয়ে দিয়েছিল বন্ধুত্বের হাত। কখনোই কারো কাছে এতটা কাতর আরতি জানায়নি ও, শুধু বন্ধুত্বের আহ্বানিত ছিল কেবল, নির্জলা বন্ধুত্ব। তাতেই এতটা। ৭ সমুদ্রের ঢেউ একসাথে আছড়ে পড়ে ওর ভেতরের অনুভূতি দুমড়ে মুচড়ে দিচ্ছে যেন। ভালোবাসার আহ্বানে আবিদের প্রতিক্রিয়া কি হবে ভাবতেই শিউরে ওঠে অন্বেষা। কিন্তু এখন তো ওর কিছু করার নেই, আবিদে তো ও একেবারে আকণ্ঠ ডুবে গেছে। ওরও কি তবে পুড়তে হবে ভালোবাসা না পাবার দহন জ্বালায়? উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আসি আমি আমার উত্তর পেয়ে গেছি। শেষবারের মতো বলছি, সরি। ঘুরে দাঁড়াতেই আবিদের ডাকে থমকে গেল, অন্বেষা, তুমি বুঝতে ভুল করছ। আমি তোমাকে বিশ্বাস করি। বিশ্বাস করি বলেই আমার একেবারে গহীনে লুকায়িত যন্ত্রণা তোমার সাথে শেয়ার করেছি। আজ পর্যন্ত যেটা কখনো করিনি আমি। আজ থেকে আমরা বন্ধু। এবার খুশি তো? অন্বেষার অশ্রুসিক্ত চোখ দুটো অতসীর কান্নাভেজা আহ্বানকে মনে করিয়ে দিয়েছিল মুহূর্তের জন্য। কোনো একসময়ের বন্ধু অন্তঃপ্রাণ আড্ডা মাতানো আবিদের সেই সত্তা মরে গেছে সেই কবে। প্রাণোচ্ছল উদ্ভাসিত ছেলেটি কবেই অন্তর্মুখী হয়ে গেছে, নিজেকে আবৃত করে নিয়েছে বিষণ্ণতার খোলসে। এই খোলসে এখন বড্ড বেশিই হাঁসফাঁস লাগে। মনটা এতটাই বুড়িয়ে গেছে যে সবটা বড্ড বর্ণহীন, একেবারে ধূসর। ১.৫ যুগ পরে কেউ বাড়িয়ে দিয়েছে বন্ধুত্বের হাত, প্রথমে দ্বিধা থাকলেও সম্মতি জানালো এই ভেবে যে শুধুই বন্ধুত্ব এটা। তাছাড়াও একাকিত্বের ভারে নুজ হয়ে গেছে হৃদয়, ক্লান্তি ওকে জড়িয়ে নিয়েছে আষ্টেপৃষ্ঠে। মুক্ত বাতাসে শ্বাস নিতে ইচ্ছে করে খুব। হোক না একজন যার সাথে হাসি কান্না ভাগাভাগি করে নেওয়া যায়। অন্বেষার খুশি যেন ততক্ষণে আকাশ ছুঁয়েছে, অসাধ্য সাধন করে ফেললে যে এতটা আনন্দ হয় ওর জানা ছিল না। কি আনন্দ আকাশে বাতাসে এই লাইনটাই গুনগুন করে কানে বাজতে লাগল অনবরত। আবিদের দুর্বোধ্য মনের খোঁজ করতে পারবে এবার। দুঃখ কখনো কারো জীবনে চিরস্থায়ী হয় না, কিন্তু এই লোক সেটাকে লালন করছে পরম যত্নে। যেন পণ করে নিয়েছে বিষাদের শহরে বাস করার চিরকাল। বিষাদপুত্রের মনের রুদ্ধ দরজা ও খুলবেই, এরপর তাতে ঢুকে পড়ে কষ্টগুলোকে সহস্র আলোকবর্ষ দূরে ছুঁড়ে ফেলবে আর চিরতরে বন্ধ করে দেবে সকল প্রবেশপথ আর যত ফাঁকফোকর, যাতে আর কক্ষনো ওরা বিষাদপুত্রের মনের নাগাল না পায়। অতসীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর পাশাপাশি আরও কিছু সুন্দর মুহূর্ত তৈরি করবে ও। এই পণ করল মনে মনে। শুদ্ধ হৃদয় হবে চির আনন্দময়, দুঃখ, যন্ত্রণা, বিষাদ শুদ্ধ সত্তায় বড্ড বেমানান। আজকের দিনটা এত সুন্দর হবে, এত বড় প্রাপ্তি ধরা দেবে তা অন্বেষার কল্পনাতেও ভাবার সাহস পায়নি। মানুষ ঠিকই বলে হয়তো একটা সুন্দর সকাল ঝলমলে দিনের প্রতিশ্রুতি দেয়। আবিদের বাসা থেকে বিদায় নেবার আগে ওর পার্সোনাল নাম্বারটাও নিয়ে এসেছে। ওর তো সারাক্ষণ কথা বলতে ইচ্ছে করছে,
কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয়। পরে দেখা যাবে যেটুকু এগিয়েছে তাও নষ্ট হয়ে যাবে। তাই ধৈর্য ধরতে হয় ওকে। 29। পরের দিন অফিসে কাজ করার সময় মনোযোগ রাখতে পারছিল না কাজে, বারবার মন চলে যাচ্ছিল মাইল কয়েক দূরে বাস করা বিষাদপুত্রের কাছে। ভাবনায়, চিন্তায়, মস্তিষ্কে আবিদকে অনুভব করতে লাগল। কাজের কাজ কিচ্ছু হল না। এরকম কোনোদিন হয়নি। কারণ অন্বেষা কাজের প্রতি ভীষণ প্যাশনেট। তবে আজ কেন এসব হচ্ছে? ভালোবাসলে বুঝি এরকম হয়। কিশোরী সুলভ আবেশে ভাসতে থাকল পুরোটা সময় ধরে। বাসায় ফেরার পথে রোজকার মতোই জ্যামে আটকা পড়ে অন্বেষা এফএম রেডিও চালিয়ে চোখ বন্ধ করে বসে রইল। হঠাৎ বেজে উঠল পুরনো সেই বিখ্যাত গান। সারাদিন তোমায় ভেবে হলো না তোমাকে পাওয়া, হলো না আমার কোনো কাজ, দিন যে বৃথাই গেল আজ। আশ্চর্য, এই লিরিসিস্ট কি করে এত আগে ওর আজকের মনের অবস্থাটা বুঝে ফেলেছিল? ওর সমস্ত সত্তা জুড়েই যে এখন বিষাদপুত্রের বিচরণ, যার জন্য ওর এই আকুলতা, ব্যাকুলতা, উৎকণ্ঠা সে কবে বুঝবে? আদৌ বুঝবে তো? এ কি অনিশ্চয়তায় ডুবল ও। আবারও ভিজে আসছে চোখ, ক্রমশ ঝাপসা হয়ে আসতে লাগল দৃষ্টি। 30। সেদিন অন্বেষা চলে যাবার পরে আবিদ নিজেকে নিয়ে কিছুটা ভাবতে শুরু করে। সেদিনের সেই শেষ বিকেলে বহুদিন ধরে হৃদয় বন্দি যন্ত্রণাকে কিঞ্চিত হলেও মুক্ত করতে পেরেছিল সে। নিজের অজান্তেই কষ্টগুলোকে চোখ রাঙিয়ে হেসেছিলে প্রাণ খোলে। কতদিন, কত বছর পর ফিরে পেয়েছিল নিজের হারিয়ে যাওয়া সত্তাকে। সাড়া দিয়েছে এক আধা পাগল, একরোখা আর ভীষণ আবেগপ্রবণ মেয়েটার বন্ধুত্বের আহ্বানে। কি নাছোড়বান্দার মতো লেগে থাকে। অবচেতনেই হেসে ফেলল ও। সেদিনের পর কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, অন্বেষার সাথে কথাও হলো পরশু। বসন্তের শেষ বেলা চলছে। দুদিন পরেই পহেলা বৈশাখ, তারই প্রস্তুতিতে বাইরের দুনিয়ায় সাজ রব। শুধু আবিদের নিজের দুনিয়ার কোনো প্রস্তুতি নেই। দেশসেবা দুটো ম্যাগাজিনের বৈশাখী সংখ্যায় ওর লেখা চেয়েছিল, তাও পাঠিয়ে দিয়েছে সেই কবে। এছাড়া পহেলা বৈশাখের আলাদা কোনো এক্সাইটমেন্ট এখন আর কাজ করে না ওর, শুধু এটা না কোনো কিছুই আর টানে না। অথচ একসময় কত প্রস্তুতি থাকত, খুব সকালের মঙ্গল শোভাযাত্রা, ইউনিভার্সিটির কনসার্ট, বন্ধু, আড্ডা, গানে মেতে আর মাতানো শেষ করে হলে ফিরতে ফিরতে সেই রাতভোর। কি মুখরই না ছিল জীবনটা। কেন সবকিছু এভাবে বদলে যায়? কেন ভেঙ্গে চুরে, দুমড়ে মুচড়ে যায় সব? অতসীকে নিয়ে সুন্দর একটা জীবনের স্বপ্নই তো শুধু দেখেছিল, সাথে সব কাছের মানুষগুলোকে নিয়ে একসাথে বাঁচার, জীবনের উৎসব আনন্দ, রং একসাথে উপভোগ করার। চাওয়াটা কি খুব বেশি ছিল? অতসীর কথা মনে হতেই আবারও যন্ত্রণাগুলো ফিরে এলো। যন্ত্রণারা দলবেঁধে ধেয়ে এসে ওকে মনে করিয়ে দিল, তোমার হৃদয়টা শুধু আর শুধুই আমাদের জন্য বরাদ্দ, এতে একচ্ছত্র অধিকার কেবলই আমাদের। তুমি কোথাকার কোনো সুখটুক, আনন্দকে আনতে চাইছ? এত বড় স্পর্ধা তোমার? আবিদেই আশ্রিত পরজীবী কষ্টেরা যেন ওকেই চোখ রাঙাচ্ছে, নিজেদের পাকাপোক্ত আসনকেই বা ছাড়তে চায়। অতসীর আকুতিভরা অশ্রুসিক্ত দৃষ্টি চোখের পর্দায় ভেসে উঠতেই আবারও অপরাধবোধের বোঝা মাথায় চেপে বসল, বুক নিংড়ে বেরিয়ে এলো সবসময়ের সঙ্গী দীর্ঘশ্বাস। রাতে খাবার পর ড্রয়িং রুমে বসে চ্যানেল পাল্টাচ্ছিল আবিদ, খবর দেখবে বলে। এ সময় সোহান এলো কাচুমাচু মুখ করে। রিমোট হাতে টেলিভিশনে চোখ রেখেই আবিদ প্রশ্ন করল, কি ব্যাপার সোহান? শোভানের ইতস্ততবোধ দেখে ও বলল, পহেলা বৈশাখের প্ল্যান কি ফিক্সড হয়ে গেছে? না, আসলে ওইটার ব্যাপারে কথা বলতেই আসছিলাম। তো বলো, শায়লা অপেক্ষা করবে নিশ্চয়ই?
বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল আবিদের দিকে। এই লোকের দৃষ্টি অন্তর্ভেদী। শোভানের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল আবিদ। এভাবে তাকিয়ে আছো কেন? এত অবাক হবার মতো কিছু হয়নি। আর তোমাকে আগেও বলেছি এত সংকোচের কিছু নেই, যে কোনো প্রয়োজনে নির্দ্বিধায় আমাকে বলবে। তবুও সোহান এখনো বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিদের দিকে। এত ভালো একটা লোক, তবুও কেন যে ভয় পায়? এটা অবশ্য ভয় না, সমীহ। ওর মায়ের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়েছিল আবিদ। তাও আবার সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করে। তখন সোহান সবে যোগ দিয়েছে এখানে। সদ্য যোগ দেয়া একজন এমপ্লয়ির জন্য কেউ এতটা করে না। কিছু টাকা দিয়ে দায় এড়াতে পারত, কিন্তু হাসপাতালে ভর্তির সময় থেকে শুরু করে প্রতি মুহূর্তে আবিদের সাহচর্য পেয়েছে ও। ওর মা এখনো হেসে খেলে বেড়াচ্ছে আল্লাহর রহমতে সেই ট্রিটমেন্টেই। এই লোকের কাছে ওর কৃতজ্ঞতার সীমা নেই। এখনো কোনো প্রশ্ন ছাড়াই ছুটি দিয়ে দিল, তাও চাইবার আগেই। মনে মনে আবিদকে নিজের বড় ভাইয়ের জায়গা দিয়েছে ও। রুমে ফিরতেই মুঠোফোনের রিংটোন কানে আসল। স্ক্রিনে কলারের নাম দেখে অবচেতনেই সহসা এক চিলতে হাসি ছড়িয়ে পড়ল আবিদের সদা গোমরামুখ অবয়বে। অন্বেষা রয়েছে মুঠোফোনের ওপারে। 31। আবিদের সাথে বন্ধুত্ব হবার পর থেকে অন্বেষা যেন মেঘের দোলনায় দুলছে, বিচরণ করছে এক স্বপ্নময় জগতে, ভালোবাসায় পূর্ণ আশ্চর্যময় এক জগৎ। একদিকে এক পা দুপা করে এগুচ্ছে ও, অন্যদিকে ওর মন আলোর বেগে ছুটছে আবিদের হৃদয় পানে। হৃদয়ের সাথে সাথে পাল্লা দিয়ে এগুতে পারছে না সে, সম্ভব নয়। তাই ধৈর্য তো ধরতেই হবে। বন্ধুত্ব আরেকটু পাকাপোক্ত হোক, ধাপে ধাপেই না হয় সিঁড়ি ভেঙে এগোবে। একেবারে উপরে উঠলে চিৎপটাং হয়ে পড়ে যাবার সম্ভাবনা আছে। এ কি অসুখ হয়েছে ওর? সারাক্ষণ বিষাদপুত্রে বোধ হয়ে থাকার অদ্ভুত এক ব্যামোতে ধরেছে ওকে। কিছুতেই মাথা থেকে তা সরাতে পারছে না, বলা ভালো চাইছে না। কেন চাইবে? এ যে মধুর যন্ত্রণা, যা নিয়ে বাস করা যায় সহস্র বছর। আবিদের সাথে ফোনে কথা হবার পর একদিন চলে গেছে মাঝে, আজ ফোন করাই যায়। যেই ভাবা সেই কাজ। ডায়েল লিস্টে সবার উপরে আবিদের নাম্বারটাই ছিল। আজ এর আগেও অসংখ্যবার ডায়েল করে তড়িৎ কেটে দিয়েছে, কল ঢুকার আগেই। তবে শেষ পর্যন্ত দিয়েই দিল। ওপাশ থেকে আবিদের গলা শুনতাই যেন বোবা বনে গেল ও। সহসা কোনো কথা খুঁজে পেল না, অথচ অসংখ্য কথার পাহাড় জমে আছে মনে। কিন্তু সেসবের কোনোটাই মুখ অবধি আসছে না, কিংবা সব কথা একসাথে হুড়োহুড়ি করে বেরোতে চাইছে। তাই গলা পর্যন্ত এসে আটকে যাচ্ছে। কি অদ্ভুত এক সমস্যা। আবিদি আগে কথা বলল, কেমন আছো অন্বেষা? অবশেষে ওর কথারা গন্তব্য খুঁজে পেল, ভালো, আপনি? কোনো অসুখ বিসুখ যেহেতু করেনি, এর মানে ভালোই আছি। গলার সূক্ষ্ম বিষাদ অন্বেষার কানে ঠিকই ধাক্কা মারল। অনেক ভেবে ভেবে আবিদের মন ভালো করার একটা সুন্দর প্ল্যান দাঁড় করিয়েছে, কিন্তু আবিদ রাজি হবে নাকি স্বভাবসুলভ করা কথা শোনাবে তা জানে না ও। তবে চেষ্টা করে দেখতে হবে। পহেলা বৈশাখ কিভাবে কাটে আপনার? বাসায় বসে খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই, মুড থাকলে কিছুক্ষণ লেখালেখি করি। এই তো। কি বলেন? এর জন্যই আপনার সারা বছর এরকম নিরামিষ কাটে? ঠাট্টাচ্ছলে বলল অন্বেষা। তোমার কথা বুঝিনি আমি, স্পষ্ট করে বলো। আরে ছোটবেলায় শোনেননি যে, বছরের প্রথম দিনটা যেভাবে কাটে সারা বছর তেমনই কাটে? হাসি চেপে কথাটা বলল ও। তুমি এসব অ্যাবসার্ড কথাবার্তা বিশ্বাস কর? আবিদের গলায় বিস্ময়। অন্বেষা এবার শব্দ করে হেসে উঠল, উচ্ছল, প্রাণবন্ত হাসি। আপনি কি সবসময় এরকম কথায় কথায় সিরিয়াস হয়ে যান?
আমি তো মজা করে বলেছি। আবিদ উত্তর না দিয়ে ওকে জিজ্ঞেস করল, তোমার প্ল্যান কি? এই প্রশ্নের জন্যই অন্বেষা অপেক্ষা করছিল। আমারও কিছুটা নিরামিষ কাটে আপনার মতো। আমাদের প্রফেশনে তো কি ভীষণ ব্যস্ততা থাকে জানেনই। ঈদের দিন আর এই দিনটাই একটু শান্তিতে ছুটি কাটানোর সুযোগ থাকে। বৈশাখী বিভিন্ন ফিচার করতে করতে হাঁপিয়ে যায়। এই দিনটা একটু শান্তি। সকালে বাসায় এটা সেটা নিজে রান্না করার চেষ্টা করি, আমার রান্না বাবার অনেক পছন্দ। আর সন্ধ্যায় বাবার সাথেই ঘুরি, ফ্রেন্ডরা বাসায় আসে নয়তো প্ল্যান করে কারো বাসায় যাই। এভাবেই কাটে প্রত্যেকবার। কিন্তু এবার কি? দ্বিধা কাটিয়ে ভয় আর সংকোচে চোখ বন্ধ করে বলেই ফেলল, এবার আমি আমার সদ্য পাতানো বন্ধুর সাথে কিছুটা সময় কাটাতে চাই। বের হবেন আমার সাথে? আবিদ মোটেও এর জন্য প্রস্তুত ছিল না। আমার এসব ঘোরাঘুরি একদম ভালো লাগে না, সেই বয়সটাও এখন নেই। আর তাছাড়া সেদিন এমনিতেও প্রচুর ক্রাউডি সিচুয়েশন থাকবে। এর মধ্যে তো একদমই না। ওর প্রস্তাব এভাবে নাকচ হয়ে যাবে এটা ও আগেই জানত, তাই হতাশ না হয়ে, একবার না পারিলে দেখো শতবার নীতি অনুসরণ করে পুনঃপ্রস্তাব রাখতে চলল। সবসময় এত বয়সের দোহাই দেন কেন বলেন তো? নিজেকে বুড়ো মনে করেন নাকি? ৪১ আর কি এমন বয়স? ঘরে বসে দুঃখগুলোকে লালন পালন না করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সেগুলাকে বেরিয়ে যাওয়ার সুযোগ দিন। ওরা আপনাকে ছেড়ে যেতে চাইলেও চার দেয়ালে বাধা পড়ে আবার আপনার কাছেই ফিরে আসে। আপনি ছাড়া সেখানে আর কোনো অবজেক্ট নেই। কিন্তু খোলা জায়গায় সেগুলো ছড়িয়ে পড়লে দলছুট হয়ে যায়, দিগভ্রান্ত হয়ে চলে যায় অন্য কোথাও। ট্রাস্ট মি। ও প্রান্তে আবিদ যে দ্বিধায় ভুগছে এটা ও ভালোই বুঝতে পারে, মনে মনে একাগ্রচিত্তে দোয়া করে চলেছে যেন আবিদ রাজি হয়। কিন্তু ক্রাউড, সেটা আমার উপর ছেড়ে দিন। আমার খুব পছন্দের নিরিবিলি জায়গা আছে, ঢাকা থেকে একটু দূরে, ১.৫-২ ঘন্টার রাস্তা। দ্বিধাচিত্তে বলল ও। মাথা খারাপ তোমার? ঢাকার বাইরে যাব? অসম্ভব। কেন সম্ভব নয়? চলুন না, গেলেই ভালো লাগবে, ফুরফুরে লাগবে। একটা দিনই তো, প্লিজ। অন্বেষাকে অবাক করে দিয়ে আবিদ রাজি হয়ে গেল। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রচণ্ড খুশিতে অন্বেষা বারবার ধন্যবাদ দিতে থাকল। কতটা আনন্দ হচ্ছে তা কোনো শব্দে প্রকাশ করতে পারবে না ও, কিন্তু ওর গলায় তার রেস্টের পাওয়া যাচ্ছে ভালো করেই। অন্বেষার ছেলেমানুষি উচ্ছ্বাসে আবিদ হেসে ফেলল, শব্দ করে। সে হাসি ছন্দ তুলল অন্বেষার কানে, হাজার তারের ঝংকার বেজে চলেছে যেন, ৭ সমুদ্রের ওপার থেকে ওর কানে মধুবর্ষণ করতে থাকল সেই হাসি। হাসিতে কি আসলেই এত সুর থাকে, ছন্দ থাকে? নাকি বিশেষ মানুষের হাসি এতটা সুরেলা আর ছন্দময় হয়? রাতে খাবার পর বাবার সাথে গল্প করছিল, এর মধ্যে হুট করে বাবা জিজ্ঞেস করে বসলেন, কি রে, তোর ব্যাপারটা কি আমাকে বলতো? তোর ফেসিয়াল এক্সপ্রেশন আজকাল বড্ড বেশিই আনপ্রেডিক্টেবল। এই মেঘ তো এই রোদ্দুর খেলা চলছে সারাক্ষণ। ওয়েদার ফোরকাস্টের রাডারেও তো এটা ধরা পড়ছে না। চমকে উঠে চোখ সরিয়ে নিল অন্বেষা, সহসা সলজ্জ হল চোখ মুখ। ইস, বাবা এরকম কেন? এতটা সরাসরি কেউ বলে এসব, ওর বুঝি লজ্জায় মাথা কাটা যায় না? হয়েছে, আর লজ্জা পেতে হবে না। ক্ষণিক বিরতি দিয়ে বললেন, আমাকেও বলবি না? আমি কিন্তু এতদিন তোকে আমার বন্ধুই ভেবেছিলাম তুইও তাই ভাবিস। কপট অভিমান দেখান, অন্বেষা বুঝতে পারে সত্যি সত্যি অভিমান নয়, তবুও কোথাও যেন কষ্ট হয়। তাই তো, বাবা ওর সবথেকে প্রিয় মানুষ, কাছের বন্ধু। লুকিয়ে কোনো লাভ নেই। বাবা,
তোমাকে বলিনি এরকম কখনো হয়েছে? ব্যাপারটা এখনো একতরফা, আগে দোতরফা হোক তবেই না বলবো তোমাকে। সে কি? ছেলেটা কে? এখনো জানাসনি কেন? এবার অন্বেষা কপট রাগ দেখায়। বাবা। তুমি না। বললাম তো আগে সেদিকে থেকে কিছুটা সাড়া পাই, তারপর বলবো। তোমাকেও তখনই দেখাবো ওকে। এখন কোনো প্রশ্ন করো না প্লিজ, ভীষণ আদুরে গলায় বলল অন্বেষা। তা কোনো সে রাজপুত্র যে আমার রাজকন্যাকে এড়িয়ে যাবে? এরকম সাধ্য কারো হবে নাকি? রাজপুত্র নয় বিষাদপুত্র। মুখ ফসকে বেরোতেই আরেক দফায় সলজ্জ হল। আজ ওর লজ্জা পাবার দিন। লজ্জায় লজ্জায় লাজুককন্যা হবার দিন। ইস! লজ্জাবতী লতার মতো নিজেকে লুকিয়ে ফেলতে পারলে কি ভালোই না হতো। বাবা কন্যার লজ্জাবনত মুখে তাকিয়ে ভাবলেন, সময় কত দ্রুত চলে, সেদিনের সেই ছোট্ট রাজকন্যা আজ কতটা বড় হয়ে গেছে। মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। দোয়া করে দিলাম, তোর সেই বিষাদপুত্র আর আমার প্রিয় ছোট্ট রাজকন্যার জীবন একসাথে জুড়ে যাক, সামনের পিচ্ছিল বন্ধুর পথটা একসাথে হাতে হাত ধরে পাড়ি দিক। সুখ আর সুখে ভরে উঠুক জীবন। শেষের দিকে ভারাক্রান্ত হয়ে গিয়েছিল বাবার গলা। স্নেহের প্রচণ্ড প্রগাঢ়তা আরও একবার অনুভব করল অন্বেষা। দৃষ্টি ঝাপসা হল ওর। মনে মনে বলল, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। তুমি জানো না বাবা, এখন আমার সবচেয়ে বেশি তোমার দোয়াটাই দরকার। খুব করে দরকার। তোমার মতো করে পড়তে চাই না আমি। এরপর একরাশ নীরবতা, স্নেহের বৃষ্টিতে ভিজতে লাগল পরম যত্নে। চলবে।